মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে বড় মাইলফলকগুলোর কথা একবার কল্পনা করা যাক। ধরুন চাকার আবিষ্কার বা আগুনের ব্যবহার, আর হ্যাঁ, অবশ্যই কৃষিকাজ। হুম, একদম। আমরা মানুষরা তো এই ভেবে ভীষণ গর্ববোধ করি যে আমরাই প্রথম বন্য প্রাণীদের পোষ মানাতে শিখেছি, খামার তৈরি করতে পেরেছি, আর নিজেদের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করে সেই যাযাবর জীবন থেকে একটা সভ্য সমাজে পা রেখেছি। তা তো বটে। আমরা ভাবি এসব কেবল আমাদেরই কৃতিত্ব। ঠিক। আমরা ধরে নিই যে এই ধরনের একটা জটিল ব্যবস্থাপনা, এই ডেইরি ফার্মিং বা পশুপালন, এটা কেবল মানুষের এই উন্নত মস্তিষ্কের পক্ষেই সম্ভব। কিন্তু যদি বলি যে মানুষের পৃথিবীতে আসার কোটি কোটি বছর আগেই মাটির নিচে অত্যন্ত নিখুঁত একটা ডেইরি ফার্মিং চালু হয়ে গিয়েছিল। ও, সত্যি ভাবলে অবাক লাগে। শুধু তাই নয়, অন্য একটি ক্ষুদ্র প্রজাতির নিজস্ব গরুর পাল আছে। সেই গরুর জন্য তারা রীতিমতো গোয়ালঘর বা খোঁয়ার তৈরি করে, আর তাদের রয়েছে অত্যন্ত নিখুঁত একটি সাপ্লাই চেন বা সরবরাহ ব্যবস্থা। প্রকৃতির এই ক্ষুদ্র অথচ অবিশ্বাস্য জগতের কথা ভাবলে আসলে মাথা ঘুরে যায়। এই পুরো বিশাল কর্মযজ্ঞটা ঘটে চলেছে একেবারে আমাদের পায়ের নিচেই, আমাদের সম্পূর্ণ অগোচরে। একদম তাই। আমরা যখন শিকারী জীবন ছেড়ে কৃষিকাজে মনোযোগ দিলাম, আমরা ভাবি তখন থেকেই মানব সভ্যতার বিকাশ ঘটতে শুরু করেছে। অথচ আমাদের অনেক আগেই পিঁপড়েরা এই কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা একদম নিখুঁতভাবে প্রতিষ্ঠা করে ফেলেছে। আর ঠিক এই বিস্ময়কর বিষয়টি নিয়েই আমাদের আজকের এই গভীর আলোচনা। আমাদের আজকের মূল ভিত্তি হল দ্য স্টোরি বুক অফ সায়েন্স বইয়ের একটি চমৎকার অংশ, যার শিরোনাম হল দ্য শিপ ফোল্ড বা খোঁয়াড়। আঙ্কেল পলের সেই দারুণ গল্পটা। হ্যাঁ, এই বইতে আঙ্কেল পল এবং তার ৩ ক্ষুদে শ্রোতা জ্যাক, জুলস এবং এমিলের কথোপকথনের মধ্য দিয়ে প্রকৃতির এমন এক বিস্ময়কর চিত্র ফুটে উঠেছে যা বলতে গেলে যে কোনো সায়েন্স ফিকশনকেও হার মানাবে। আসলেই তাই। এই আলোচনা শুনছেন, তাদের সামনে পিঁপড়েদের এই অবিশ্বাস্য কৃষি ব্যবস্থা, তাদের স্থাপত্যশৈলী এবং একটি নিখুঁত সমবায়ী সমাজ আসলে কিভাবে কাজ করে তার পেছনের রহস্যগুলো উন্মোচন করা। চমৎকার একটা লক্ষ্য। আঙ্কেল পল যখন তার এই অসাধারণ গল্পগুলো বলছিলেন, তখন তো সন্ধে নেমে এসেছে। জ্যাক নামের ছেলেটি তখন আস্তাবলের দিকে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আচ্ছা, সে আস্থা বলে যাচ্ছিল কেন? তার উদ্দেশ্য ছিল তাদের গবাদি পশুরা ঠিকমতো খাচ্ছে কিনা, ভেড়ার ছানারা তাদের মায়ের পাশে খড়ের উপর শান্তিতে ঘুমাচ্ছে কিনা, এইসব তদারকি করা। কৃষকের দৈনন্দিন কাজ আর কি। ঠিক। কিন্তু মজার ব্যাপার হলো, আস্তাবলে যাওয়ার এই দৈনন্দিন কাজের চেয়েও জ্যাকের বেশি আগ্রহ ছিল পিঁপড়েদের সেই অদ্ভুত গরুগুলোর প্রতি, যেগুলো নিয়ে সে সকালে আঙ্কেল পলের কাছে শুনেছিল। ও আচ্ছা, বিশাল আকারের ভেড়া বা গরুর পাশাপাশি অত্যন্ত ক্ষুদ্র একটি পোকাও যে গবাদি পশুর ভূমিকা পালন করতে পারে, এই ব্যাপারটা জ্যাকের মনে খুব দাগ কেটেছিল, তাই না? একদম ঠিক ধরেছেন। এই প্রেক্ষাপটটি আসলে আমাদের জন্য একটা দারুণ চিন্তার দুয়ার খুলে দেয়। আমরা আমাদের চারপাশের দৃশ্যমান বড় বড় প্রাণীদের নিয়ে যতটা ভাবি, ঠিক ততটাই নিখুঁত এবং জটিল জীবনযাপন করছে ঘাসের আড়ালে লুকিয়ে থাকা একটি ক্ষুদ্র পোকামাকড়ের দল। হ্যাঁ, এটা কেবল পোকাদের জীবন নয়, বরং প্রকৃতির এক দারুণ ইকোসিস্টেমের উদাহরণ। তো ঠিক আছে, বিষয়টা একটু খুলে দেখা যাক। আঙ্কেল পল আসলে পিঁপড়াদের এই গরুর পাল বলতে ঠিক কি বোঝাচ্ছেন? বলছি। মানুষের খামারে তো বড় বড় শিংওয়ালা গরু থাকে, তারা ঘাস খায়, দুধ দেয়। পিঁপড়াদের খামারে থাকা এই প্রাণীগুলো আসলে কারা, আর তারা কিভাবে দুধ দেয়? হ্যাঁ, পিঁপড়াদের এই গরুগুলো চেহারায় কিন্তু আমাদের পরিচিত গরুর মতো একেবারেই নয়। আঙ্কেল পল এখানে জাপ পোকা বা প্ল্যান্ট লাইসের কথা বলছেন, বৈজ্ঞানিক ভাষায় যাদের বলা হয় অ্যাফিড। আচ্ছা, এফিড। সকালে আঙ্কেল পল আর বাচ্চারা এল্ডার গাছে এই পোকাগুলোকে দেখেছিল। এই জাপ পোকাগুলোর শারীরিক মেকানিজম বা কাজ করার পদ্ধতিটা অত্যন্ত চমকপ্রদ। কিরকম চমকপ্রদ? এরা হলো অনেকটা ক্ষুদ্রাকৃতির সুগার রিফাইনারি বা চিনি পরিশোধন কেন্দ্রের মতো। চিনি পরিশোধন কেন্দ্র? তারা চিনি তৈরি করে? অনেকটা সেরকমই। ধরুন, এরা গাছের কচি পাতা বা ডালপালায় বসে সেখান থেকে ক্রমাগত রস চুষে খায়। কিন্তু গাছের এই রসে প্রচুর পরিমাণে শর্করা বা চিনি থাকলেও প্রোটিনের পরিমাণ থাকে খুব কম। বুঝতে পারছি। প্রোটিন তো বেঁচে থাকার জন্য দরকার। ঠিক।
তাই নিজেদের প্রয়োজনীয় প্রোটিনটুকু পাওয়ার জন্য জাপ পোকাগুলোকে তাদের শরীরের ধারণ ক্ষমতার চেয়েও অনেক বেশি পরিমাণে গাছের রস পান করতে হয়। ওহ, মানে কেবল একটুখানি প্রোটিনের জন্য তারা লিটার মানে তাদের স্কেলে লিটার রস খেয়ে ফেলে। হ্যাঁ, আর এই প্রক্রিয়ায় তাদের শরীরে প্রচুর পরিমাণে অতিরিক্ত চিনিযুক্ত জলীয় অংশ জমে যায়, যা তারা তাদের শরীরের পেছনের দিকে থাকা বিশেষ টিউব বা নল দিয়ে এক ধরনের মিষ্টি সুস্বাদু রসের ফোঁটা হিসেবে বের করে দেয়। আর এই মিষ্টি রসটাই হলো পিঁপড়েদের দুধ। একদম। পিঁপড়েদের কাছে এই মিষ্টি তরলটি, যাকে হানিনডিউ বলা হয়, তাহলে একেবারে অমৃতের মতো। এই ব্যাপারটা কিন্তু আসলেই অবাক করার মতো। মানে জাপ পোকাগুলো আক্ষরিক অর্থেই অতিরিক্ত মিষ্টি রসে ভরপুর হয়ে থাকে, আর পিঁপড়েরা সেটাকে কাজে লাগায়। হ্যাঁ, প্রকৃতির কি অদ্ভুত একটা সমীকরণ। কিন্তু পিঁপড়েরাই রস সংগ্রহ করে কিভাবে? তারা তো আর মানুষের মতো বালতি নিয়ে গিয়ে দুধ দহন করতে পারে না, তাই না? বালতি না থাকলেও তাদের দহন করার প্রক্রিয়াটা খুবই নিখুঁত। মানে পিঁপড়েরা এই জাপ পোকাগুলোর কাছে যায় এবং তাদের অ্যান্টেনা বা সুর দিয়ে খুব আদরের সাথে, সুর দিয়ে? হ্যাঁ, সুর দিয়ে বা বলা যায় এক ধরনের সুরসুরি দিয়ে জাপ পোকাগুলোকে উদ্দীপ্ত করে। হাহা, সুরসুরি দিয়ে দুধ দহন? ঠিক তাই। এই সুরসুরি বা স্পর্শের ফলে জাপ পোকাগুলো স্বেচ্ছায় সেই সুস্বাদু তরলের ফোঁটা বের করে দেয়, আর পিঁপড়েরা পরম তৃপ্তিতে তা পান করে। আঙ্কেল পলের ভাষায় স্রষ্টা যেমন মানুষের জন্য গরু দিয়েছেন, তেমনি পিঁপড়েদের জন্য দিয়েছেন এই জাপ পোকা। এতে চমৎকার সিম্বায়োটিক সম্পর্ক। মানে এটা সত্যি মানুষের ডেইরি ফার্মিং আবিষ্কার করার মতো ব্যাপার। ভাবলে অবাক হতে হয় যে একেবারে অণুবীক্ষণিক স্তরে কেউ একজন আস্ত একটা খামারের ব্যবস্থাপনা করছে। অবিশ্বাস্য। কিন্তু এখানে একটা লজিস্টিক্যাল বা কৌশলগত সমস্যা আছে বলে আমার মনে হয়। কিরকম সমস্যা? ধরুন, মানুষ যখন প্রথম দেখল যে প্রতিদিন বনের মধ্যে গিয়ে বন্য গরু খুঁজে তাদের দুধ সংগ্রহ করাটা প্রচণ্ড কষ্টের, সময় সাপেক্ষ এবং অনিশ্চিত, তখন তারা কি করল? তারা গরুকে নিজেদের কাছে নিয়ে এলো। হ্যাঁ, গোয়ালঘর বানালো। ঠিক, পিঁপড়াদের ক্ষেত্রেও তো একই সমস্যা হওয়ার কথা। ঘাসের জঙ্গল পেরিয়ে গাছের ডালে ডালে ঘুরে প্রতিদিন এই জাবপোকা খুঁজে বের করা তো বিশাল শক্তির অপচয়। পিঁপড়ারা কি প্রতিদিন এত দূর হেঁটে গাছে গাছে গিয়ে এই রস সংগ্রহ করে? এখানে কিন্তু পিঁপড়েদের বুদ্ধিমত্তার এবং তাদের প্রকৌশল বিদ্যার আসল পরিচয়টা পাওয়া যায়। আঙ্কেল পল ঠিক এই পয়েন্টটাই খুব সুন্দর করে বুঝিয়েছেন বাচ্চাদের। আচ্ছা, তারা কি করে তাহলে? তিনি বাচ্চাদের বলেছেন, যদি আমাদের গরুগুলো মাঠে ঘাটে যথেচ্ছভাবে ঘুরে বেড়াত এবং আমাদের যদি অনেক দূরের কোনো দুর্গম চারণভূমিতে গিয়ে তাদের দুধ দুইতে হতো, তবে সেটা কতটা অমানুষিক পরিশ্রমের কাজ হতো ভাবুন। তা তো বটেই। আর বন্যপ্রাণী খেয়ে ফেলারও ভয় থাকে। একদম। অনেক সময় হয়তো আমরা গরুর দেখাই পেতাম না, বা অন্য কোনো শিকারী প্রাণী তাদের খেয়ে ফেলত। এই অনিশ্চয়তা এড়াতেই তো আমরা তাদের গোয়ালঘরে আটকে রাখি। পিঁপড়ারাও ঠিকই একই কাজ করে। মানে তারা জাবপোকাদের আটকে রাখে? হ্যাঁ, দূরবর্তী স্থানে গিয়ে এই রস সংগ্রহের কষ্ট, শক্তির অপচয় আর শিকারীর আক্রমণ এড়াতে তারা জাবপোকাদের জন্য রীতিমতো একটি পার্ক বা খোয়ার তৈরি করে। ও মাই গড! কিন্তু একটা ঘাসের ডগায় বা গাছের শিকড়ের কাছে তারা এই খোয়ার বানায় কিভাবে? তাদের তো আর মানুষের মতো ইট, সিমেন্ট বা লোহার রড নেই। তাদের এই ক্ষুদ্রাকৃতির আর্কিটেকচার বা স্থাপত্যশৈলী কিভাবে কাজ করে? তাদের প্রধান নির্মাণ সামগ্রী হল মাটি এবং তাদের নিজেদের লালা। নিজেদের লালা? টা করে তারা প্রথমে কোনো ঘাসের স্তূপ বা উদ্ভিদের গোড়ার দিকের মাটি সাবধানে সরিয়ে ফেলে, হুম। যাতে ভেতরে শেকড়ের ওপরের অংশটা বেরিয়ে পড়ে। এই উন্মুক্ত শেকড়টা তাদের নির্মাণের জন্য একটি প্রাকৃতিক ফ্রেম, খুঁটি বা কাঠামোর কাজ করে। আচ্ছা, মানে ঠিক যেমন বড় বড় ইমারত তৈরিতে আমরা পিলার ব্যবহার করি। একদম ঠিক। এরপর পিঁপড়েরা অত্যন্ত ধৈর্য ধরে একটা একটা করে ভেজা মাটির কণা বা দানা নিজেদের চোয়ালে করে বয়ে আনে। এই মাটির কণাগুলোকে তারা শেকড়ের কাঠামোর ওপর স্তূপ করে। আর লালা দিয়ে জুড়ে দেয়? হ্যাঁ, লালা দিয়ে জুড়ে দিয়ে একটি বিশাল গম্বুজ বা খিলান তৈরি করে। এই মাটির গম্বুজটি হল তাদের চালটা বা গ্রীষ্মকালীন কুঁড়েঘর। জাপ পোকাগুলো এই গম্বুজের ভেতরে নিরাপদে ঘাসের রস খেতে থাকে। বাহ! এটা তাদের প্রখর সূর্যের তাপ, প্রবল বৃষ্টি এবং লেডিবার্গের মতো শিকারী পোকাদের হাত থেকে রক্ষা করে, তাই তো? ঠিক তাই। আর সবচেয়ে বড় কথা, পিঁপড়েদেরও খাবারের জন্য আর দূরে যেতে হয় না। তাদের হাতে নাগালেই তৈরি থাকে সুরক্ষিত এক বিশাল খাদ্যভাণ্ডার।
এই ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশলের বিষয়টা সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। ভেজা মাটির কণা দিয়ে তারা রীতিমতো লোড বেয়ারিং বা ভারবহনকারী গম্বুজ তৈরি করছে। হুম। কিন্তু আমার মনে একটা খটকা লাগছে। বলুন। এই যে এত কষ্ট করে একটা একটা করে মাটির কণা জড়ো করে তারা এই মাটির ঘর বানাচ্ছে, এটা তো খুব ক্ষণস্থায়ী একটা ব্যাপার। আবহাওয়া একটু খারাপ হলে বা কেউ একটু জোরে পা ফেললেই তো হয়তো এই মাটির গম্বুজ ভেঙে পড়বে। হ্যাঁ, তা তো পড়তেই পারে। তাহলে এত কষ্ট করে কেবল অল্প কয়েকদিনের বা ১-২ মাসের জন্য একটা অস্থায়ী মাটির ঘর বানানোর পেছনে এত শ্রম দেওয়ার কি দরকার? এটা কি দিন শেষে শক্তির অপচয় হয়ে যাচ্ছে না? এখানেই বিষয়টা সবচেয়ে চমকপ্রদ। মানে প্রকৃতির কোনো কিছুই আসলে হিসাব ছাড়া বা শক্তির অপচয় নয়। আচ্ছা। আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে এটি শক্তির অপচয়, কিন্তু বিবর্তনের দৃষ্টিকোণ থেকে বা দীর্ঘমেয়াদী হিসাব করে দেখলে দেখা যায় প্রতিদিন উপনিবেশ থেকে অনেক দূর হেঁটে খাবার সংগ্রহ করতে যে পরিমাণ ক্যালোরি বা শক্তি খরচ হয়। তার চেয়ে একবার কষ্ট করে এই খোয়ার বানিয়ে ফেললে দীর্ঘমেয়াদে অনেক বেশি শক্তি বাঁচে। একদম। আঙ্কেল পল এই জায়গাটিতে খুব সুন্দর এবং প্রাসঙ্গিক একটি তুলনা টেনেছেন। তিনি বলেছেন, উঁচু পাহাড়ে যেসব রাখালরা ভেড়া চড়ায় তারাও তো গ্রীষ্মকালে মাত্র ১ বা ২ মাস পাহাড়ে থাকার জন্য পাইন গাছের ডালপালা দিয়ে অস্থায়ী কুঁড়েঘর বানায়। রাইট? ওই যে সামার হাট বা চাল্টগুলো। হ্যাঁ, সেই কুঁড়েঘরও তো স্থায়ী নয়, কিন্তু ওই নির্দিষ্ট সময়ের জন্য সেটি রাখাল এবং তার ভেড়ার পালকে প্রবল শীত বা পাহাড়ি ঝড় থেকে রক্ষা করে। পিঁপড়েদের এই মাটির খোয়ারটিও ঠিক সেরকম। ও, বুঝতে পেরেছি। সাময়িকভাবে এটি তাদের গরুর পালকে, মানে জাপ্পোকাদের ছায়া দেয়, শান্ত পরিবেশ দেয়, আর পিঁপড়েদের জন্য একটি নিশ্চিত খাদ্যভাণ্ডার তৈরি করে। হ্যাঁ, এটি খরচের বদলে আসলে একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। অসাধারণ একটা তুলনা। বিনিয়োগের এই ব্যাপারটা পরিষ্কার হলো। আচ্ছা, ধরে নিলাম খামার তৈরি হলো এবং সেখান থেকে খাবারও পাওয়া গেল। গম্বুজের ভিতরে বসে ফরেজের বা সংগ্রাহক পিঁপড়েরা পেট পুড়ে সে মিষ্টি রস খেল। হুম। কিন্তু একটি পিঁপড়ার উপনিবেশ বা কলোনিতে তো হাজার হাজার, কখনো লাখ লাখ সদস্য থাকে, যারা মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ছে বা রানীর দেখাশোনা করছে। সবাই তো আর খামারে গিয়ে জাপ্পোকা রস খেয়ে আসতে পারে না। না, তা পারে না। তাহলে এই খাবার সেই মাটির নিচের শহরের বাকি সদস্যদের কাছে পৌঁছায় কিভাবে? এখানেই তো বিষয়টা সবচেয়ে কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। ঠিক বলেছেন। একটি পিঁপড়ার কলোনিতে শ্রমের বিভাজন বা ডিভিশন অফ লেবার খুব নিখুঁতভাবে মেনে চলা হয়। কিছু পিঁপড়া থাকে যাদের কাজই হলো বাইরে গিয়ে খাবার সংগ্রহ করা। যাদের আমরা ফরেজার বলছি। হ্যাঁ, আঙ্কেল পল বলছেন, একটি সংগ্রাহক পিঁপড়া যখন জাপ্পোকার কাছ থেকে রস সংগ্রহ করে তখন সে প্রথমেই নিজের পেট ভরে সেই রস খায়। হ্যাঁ, একটু দাঁড়ান। নিজে পেট ভরে খায়? খায়। এতক্ষণ তো আমরা তাদের সমবায় আর নিখুঁত সমাজের কথা বলছিলাম। তাহলে এই সংগ্রাহক তো বেশ স্বার্থপর। শহরের বাকি সবাই মাটির নিচে ক্ষুধার্ত হয়ে কাজ করছে, আর সে কিনা খামারে গিয়ে আগে নিজের পেট ভরছে। হ্যাঁ, আঙ্কেল পল ঠিক এই ধারণাটাকেই চ্যালেঞ্জ করেছেন। মানে মানুষের সমাজে এমন অনেক মানুষ আছে যারা নিজে ভালোমন্দ খেয়ে ভাবে যে পৃথিবীর সবাই বোধহয় পেট ভরে খেয়ে নিয়েছে। হ্যাঁ, এদের আমরা ইগোইস্ট বা স্বার্থপর বলি। কিন্তু আঙ্কেল পলের ভাষায় এই ক্ষুদ্র পিঁপড়াদের কাছেও মানুষের এই স্বার্থপরতা লজ্জাজনক মনে হবে। কারণ একটি সংগ্রাহক পিঁপড়া প্রথমে নিজের পেট ভরে খায় ঠিকই, কিন্তু সেটা স্বার্থপরতার জন্য নয়। তাহলে কেন? অন্যের জন্য কাজ করতে হলে প্রথমে তো নিজের শরীরে শক্তি সঞ্চয় করতে হবে, তাই না? নিজের বেঁচে থাকার মতো শক্তি নিশ্চিত করার পর সে কিন্তু রস পান করা থামায় না। আচ্ছা, মানে সে আরও খায়। হ্যাঁ, সে তার শরীরের একটি বিশেষ অংশে, যাকে পাউচ বা থলি বলা যায়, সেখানে বাকি তরল খাবার জমা করতে থাকে। ও। জৈবিক দৃষ্টিকোণ থেকে এই থলিটি তাদের হজম করার আসল পাকস্থলী নয়। এটি হলো একটি সোশ্যাল স্টামাক বা সামাজিক পাকস্থলী। সামাজিক পাকস্থলী, দারুণ একটা নাম তো। হ্যাঁ, এটি অনেকটা তাদের খাবার বহন করে নিয়ে যাওয়ার একটি বায়োলজিক্যাল ব্যাকপ্যাক বা পাত্রের মতো। নিজের পেট এবং এই থলি একেবারে রসালো খাবারে ভর্তি করে ফুলে ওঠা শরীর নিয়ে সে এবার তার শহরের দিকে, অর্থাৎ মাটির নিচের কলোনির দিকে রওনা হয়। আমি এটাকে একটা আধুনিক উদাহরণ দিয়ে ভাবতে চাই। এই সংগ্রাহক পিঁপড়াগুলো যেন এক একটা মোবাইল ফুয়েল স্টেশন বা ফুড ডেলিভারি ড্রাইভার। হা, ঠিক তাই। ধরুন, মাটির নিচের শহরের ভেতরে যারা খনি শ্রমিক হিসেবে মাটি খুঁড়ছে বা যারা ছুতারের মতো কুটকুট করে কাঠ কাটছে, তাদের কাজের তো প্রচণ্ড চাপ। তারা তো কাজ ফেলে মাটির উপরে এসে জাপ্পোকা রস খেয়ে যেতে পারবে না, তাতে পুরো কলোনির কাজ থেমে যাবে।
একদম। তখন এই ডেলিভারি ড্রাইভাররা সরাসরি তাদের কাছে খাবার পৌঁছে দেয়, কিন্তু প্যাকেজিং ছাড়া, মানে কোনো পাত্র ছাড়া এই তরল খাবার তারা একে অপরের কাছে ডেলিভারি দেয় কিভাবে? যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব যে এটি কেবল একটি খাদ্য সরবরাহ ব্যবস্থা নয়, এটি একটি নিখুঁত মাউথ টু মাউথ বা মুখে মুখে অর্থনীতি। মুখে মুখে অর্থনীতি। হ্যাঁ, বৈজ্ঞানিক ভাষায় এই প্রক্রিয়াটিকে বলা হয় ট্রুফাল্যাক্সিস। সংগ্রাহক পিঁপড়াটি যখন তার ফুলে ওঠা পেট নিয়ে কলোনিতে ফেরে, তখন তার সাথে হয়তো একজন ব্যস্ত কাঠুরে পিঁপড়া বা খনি শ্রমিকের দেখা হয়। কাঠুরে পিঁপড়াটি তার হাতের কাজ, হয়তো একটি কুটো বা মাটির দানা, মুহূর্তের জন্য নিচে রেখে দেয়। এরপর সংগ্রাহক এবং কাঠুরি পিঁপড়া মুখোমুখি দাঁড়ায়, তাদের সুরগুলো একে অপরকে স্পর্শ করে। অনেকটা একে অপরকে চুমুন করার মতো। ঠিক, অনেকটা কেস করার মতোই। তখন সেই ডেলিভারি পিঁপড়াটি তার সামাজিক পাকস্থলী বা থলিতে জমিয়ে রাখা রস থেকে খুব সামান্য একটু অংশ উগরে দেয় বা বের করে দেয়, আর তৃষ্ণার্থ কাঠুরে পিঁপড়াটি পরম তৃপ্তিতে সেই রসটুকু পান করে। অভাবনীয়। খাবার পেয়ে তার শরীরে আবার নতুন করে শক্তি চলে আসে, সে আবার তার কাজে লেগে পড়ে। আর ডেলিভারি পিঁপড়াটি এগিয়ে যায় শহরের আর একজন ক্ষুধার্ত কর্মীর দিকে। মানে এভাবেই সে তার থলির পুরো খাবারটা একটু একটু করে সবার মুখে মুখে ভাগ করে দেয়। হ্যাঁ, যতক্ষণ না তার থলি সম্পূর্ণ খালি হচ্ছে। সত্যি, এক একটা পিঁপড়ে যেন চলন্ত অবস্থায় শহরের কর্মীদের রিফিউয়েল করে দিচ্ছে, যাতে কলোনির কাজ এক মুহূর্তের জন্যও না থামে। নিজের পেটে খাবার জমিয়ে এনে অন্যের মুখে তুলে দেওয়া, এর চেয়ে নিঃস্বার্থ আর কি হতে পারে? ঠিক বলেছেন। আর এই প্রক্রিয়ার মাধ্যমে তারা সম্ভবত নিজেদের মধ্যে যোগাযোগও স্থাপন করে। কেমিক্যাল সিগন্যাল আদান প্রদান করে হয়তো। কিন্তু এখানেই তো গল্পের শেষ নয়। প্রাপ্তবয়স্ক শ্রমিকদের খাবার তো জুটল, এই মোবাইল ফুয়েল স্টেশনগুলো দিয়ে শহরের কাজকর্ম বেশ চমৎকারভাবে চলছে। হ্যাঁ, কিন্তু এই বিশাল আয়োজনের, মানে এই যে গোয়ালঘর বানানো, ডেলিভারি সিস্টেম তৈরি করা, এই সবকিছুর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপভোক্তা বা ভোক্তা কারা? এটা একটি চমৎকার পর্যবেক্ষণ। কেবল কর্মরত শ্রমিকদের খাওয়ালেই তো একটি উপনিবেশ টিকে থাকতে পারে না, তাই না? একদমই না। ভবিষ্যৎ প্রজন্ম বলে একটা কথা আছে। ঠিক, মাটির গভীরে উষ্ণ ডরমিটরি বা বড় বড় কামরাগুলোতে রয়েছে এই পুরো সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ক্ষুধার্ত একটি গোষ্ঠী। তারা হল উপনিবেশের ভবিষ্যৎ প্রজন্ম। আচ্ছা, আঙ্কেল পলের গল্পে এদের কথা কিভাবে আসে? আঙ্কেল পলের গল্পে আমরা দেখি এমিল নামের ছোট ছেলেটি একদিন একটা বড় পাথর উল্টে দেখেছিল যে পাথরের নিচে ছোট ছোট সাদা দানার মতো কিছু একটা পড়ে আছে। আচ্ছা, সাদা দানা? আর পাথর সরানোর সাথে সাথে পিঁপড়েরা পাগলের মতো সেই সাদা দানাগুলো মুখে করে মাটির নিচে লুকিয়ে ফেলার চেষ্টা করছে। যখন আমি প্রথমবার এমিলের এই সাদা দানা দেখার বিষয়টা পড়ছিলাম, আমার প্রথমে মনে হয়েছিল এগুলো হয়তো পিঁপড়েদের জমানো খাবার বা চিনির দানা, কারণ আমরা তো জানি পিঁপড়েরা খাবার জমায়। যে কেউ প্রথমে সেটাই ভাববে। কিন্তু যখন দেখলাম পিঁপড়ারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে পাগলের মতো সেই দানাগুলোকে রোদ থেকে বাঁচিয়ে মাটির কুভিলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন বুঝতে পারলাম এগুলো আসলে কোনো সাধারণ খাবার নয়। এগুলো হলো পুরো কলোনির ভবিষ্যৎ, মানে তাদের ডিম বা লার্ভা। একদম সঠিক, একটা যৌক্তিক বিশ্লেষণ করেছেন আপনি। আঙ্কেল পল ঠিক এভাবেই বাচ্চাদের বুঝিয়ে বলেছেন। কিন্তু তার ওই পাথরের নিচে কেন রেখেছিল ডিমগুলোকে? মাটির নিচে ঠান্ডা পরিবেশ থেকে ডিম বা লার্ভাগুলোকে একটু উষ্ণতা দেওয়ার জন্য, বা বলা যায় সূর্যের তাপ পাওয়ার জন্য, কর্মী পিঁপড়ারা সেগুলোকে পাথরের ঠিক নিচেই এনে রেখেছিল। অনেকটা ইনকিউবেটরের মতো। হ্যাঁ, আর এমেল যখন পাথরটা উল্টে ফেলল, তখন হঠাৎ তীব্র সূর্যালোক আর বিপদের আঁচ পেয়ে তারা দ্রুত সেগুলো আবার নিরাপদ আশ্রয়ে মাটির গভীরে সরিয়ে নিচ্ছিল। বাহ, কি দারুণ একটা প্রোটেকশন মেকানিজম। কিন্তু এই গল্পের সবচেয়ে বিস্ময়কর অংশটি হল এই ভবিষ্যৎ প্রজন্মের শারীরিক গঠন। ডিম ফুটে যে বাচ্চা বের হয়, সেগুলো কিন্তু আমাদের পরিচিত সেই চটপটে, কর্মঠ এবং শক্ত আবরণযুক্ত পিঁপড়ার মতো দেখতে হয় না। হ্যাঁ, তাহলে সেই সদ্য জন্ম নেওয়া পিঁপড়াগুলো দেখতে কেমন হয়? ডিম ফুটে বের হওয়া পিঁপড়ারা হল পা-বিহীন, একেবারে নড়াচড়ায় অক্ষম ছোট ছোট সাদা লার্ভা বা কীটের মতো। মানে তাদের পা থাকে না? না, থাকে না। এদের নিজে থেকে হাঁটার, আত্মরক্ষা করার বা খাবার খাওয়ার কোনো ক্ষমতাই থাকে না। অত্যন্ত নরম এবং অসহায় এই প্রাণীগুলোর একমাত্র কাজ হল খাওয়া এবং বড় হওয়া। আর একটা পিঁপড়ার কলোনিতে তো এমন অক্ষম লার্ভা একটা দুটো নয়, বরং হাজার হাজার থাকে। হাজার হাজার, কখনো লাখ লাখ থাকে।
প্রাপ্তবয়স্ক একটি কর্মী পিঁপড়া যেখানে সারাদিন ছুটে বেড়ায়, সেখানে এই লার্ভাগুলো সম্পূর্ণ স্থির। তাহলে এই সবকিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? বিষয়টা একটু গভীরভাবে কল্পনা করা যাক। মাটির উপরে প্রখর রোদ, বৃষ্টি বা শিকারী পাখির আক্রমণ উপেক্ষা করে একদল কর্মী পিঁপড়া গাছের শেকড়ে অবিশ্বাস্য প্রকৌশলে খামার বানাচ্ছে। হ্যাঁ সেখানে জাব পোকা বা গরু পালন করছে, তাদের দহন করছে। হ্যাঁ হ্যাঁ আর একদল পিঁপড়া নিজেদের সামাজিক পাকস্থলিতে করে সেই খাবার বয়ে নিয়ে আসছে, শহরের কর্মীদের মুখে মুখে খাবার তুলে দিচ্ছে। একদম। আর এই পুরো সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থার মূল টার্গেট হল মাটির নিচে শুয়ে থাকা ওই হাজার হাজার পাবিহীন অসহায় সাদা লার্ভা। ঠিক ধরেছেন। এই অক্ষম শিশুগুলোকে খাইয়ে পরিয়ে বড় করার জন্যই বাইরে এত বড় একটা সাম্রাজ্য গড়ে উঠেছে। কর্মী পিঁপড়াদের সারাদিন জাপ পোকা দহন করতে হয়, আর সেই রস মুখে করে এনে একটা একটা করে লার্ভার মুখে তুলে দিতে হয়, ঠিক যেভাবে পাখিরা তাদের ছানাদের খাওয়ায়। হ্যাঁ, আর এই লার্ভারা বড় হয়ে সত্যিকারের পিঁপড়ায় পরিণত না হওয়া পর্যন্ত এই নিরলস সেবা চলতেই থাকে। সত্যি ভাবা যায়, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দার্শনিক ও বৈজ্ঞানিক প্রশ্নের জন্ম দেয়। মানে, একটি সমাজ আসলে কিভাবে টিকে থাকে? একটি সমাজ টিকে থাকে তখনই যখন তার বর্তমান প্রজন্ম নিঃস্বার্থভাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করে। একদম ঠিক কথা। আঙ্কেল পল ঠিক এই দিকটাই আমাদের সামনে তুলে ধরেছেন। একটি আদর্শ সমাজে শ্রম বণ্টন কতটা নিখুঁত হতে পারে, এটি তার চূড়ান্ত প্রমাণ। শিশু পরিচর্যার এই নিরলস প্রচেষ্টা প্রমাণ করে যে পিঁপড়েদের পুরো জীবনচক্রই তাদের শহরের ভবিষ্যতের চারপাশে ঘোরে। তাদের কোনো কাজের মাঝেই ব্যক্তিস্বার্থ নেই। আসলেই তাই। তারা যে মাটির ঘর বানায়, তারা যে বিপদ উপেক্ষা করে খাবার সংগ্রহ করে, তারা যে মুখে মুখ লাগিয়ে খাবার শেয়ার করে, তার সবকিছুই মূলত ওই ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখার এক সম্মিলিত প্রচেষ্টা। পুরো বিষয়টা নিয়ে যখন আমরা এভাবে আলোচনা করি, তখন রীতিমতো গায়ে কাটা দেয়। মানে আমরা দেখলাম কিভাবে এই ক্ষুদ্র প্রাণীরা শুধু চারণভূমিই খোঁজে না, বরং নিজেদের মতো করে গোয়ালঘর তৈরি করে। হ্যাঁ, তারা নিজেদের মধ্যে খাবার ভাগ করে নেয় এক অভিনব মাউথ টু মাউথ ডেলিভারি সিস্টেম বা ট্রোফোল্যাক্সিসের মাধ্যমে। আর মাটির গভীরে থাকা সেই অসহায় পা-বিহীন ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য তারা এক বিশাল এবং নিখুঁত নেটওয়ার্ক গড়ে তোলে। একটা কমপ্লিট সোসাইটি। যারা শুনছেন তাদের দৃষ্টিতে হয়তো এরপর থেকে ঘরের কোণে, টবের গাছের গোড়ায় বা বাগানের ঘাসের নিচে পিঁপড়েদের দেখলে এটি আর কেবল একটি সাধারণ পোকা থাকবে না। জুলস বা জ্যাকের মতো অনেকেরই হয়তো মনে হবে যে সেখানে মাটির নিচে একটা আস্ত সভ্যতার স্পন্দন চলছে। ঠিক, যেখানে অত্যন্ত গোছানো একটি ডেইরি ফার্ম আছে আর চলছে এক নিঃস্বার্থ সমাজ ব্যবস্থা। আমাদের চারপাশের এই ক্ষুদ্র জগতেই যে এত বড় ব্যবস্থাপনা চলছে, তা জানার পর চারপাশের প্রকৃতিকে দেখার দৃষ্টিভঙ্গি বদলাতে বাধ্য। তা তো বটেই। আমরা মানুষেরা সবসময় নিজেদের শ্রেষ্ঠ ভাবি, কিন্তু প্রকৃতির কাছ থেকে, এমনকি এই ছোট্ট পিঁপড়েদের কাছ থেকেও আমাদের শেখার অনেক কিছু আছে। তাদের দূরদর্শিতা, তাদের শ্রম বণ্টন এবং সর্বোপরি তাদের নিঃস্বার্থ সমবায় ব্যবস্থা সত্যিই শিক্ষণীয়। তো এই শিক্ষণীয় বিষয়টি নিয়েই আজকের আলোচনা শেষ করার আগে আমি একটি উস্কানিমূলক বা চিন্তার খোরাক দেওয়ার মতো কথা বলতে চাই। বলুন। এই পুরো আলোচনা থেকে একটা বিষয় ভেবে দেখার মতো, পিঁপড়েদের এই বিশাল, নিখুঁত এবং জটিল সমাজ ব্যবস্থায় কিন্তু কোনো কেন্দ্রীয় নেতা নেই। কোনো রাজা বা রানী সেই অর্থে রুল করে না। ঠিক, কোনো সিইও নেই, কোনো বস বা ম্যানেজার নেই যে দাঁড়িয়ে থেকে নির্দেশ দিচ্ছে, তুমি আজ খামার বানাও, তুমি খাবার ডেলিভারি দাও, আর তুমি লার্ভাদের দেখাশোনা করো। একদমই না। তবুও তারা কিভাবে এত নিখুঁতভাবে আর্কিটেকচার, এগ্রিকালচার এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণ করছে? মানুষের তৈরি বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো, যেখানে হাজার হাজার ম্যানেজার আর বস মিলে কর্মীদের পরিচালনা করতে গিয়ে হিমশিম খান, তারা কি পিঁপড়েদের এই স্বয়ংক্রিয় এবং নেতাবিহীন বিকেন্দ্রীভূত সমবায় ব্যবস্থা থেকে কোনো বড় শিক্ষা নিতে পারে? বাহ, অসামান্য একটা চিন্তা। প্রকৃতির এই ক্ষুদ্র কাঠামোতেই হয়তো লুকিয়ে আছে আমাদের বড় বড় সাংগঠনিক ও সামাজিক সমস্যার সহজ সমাধান। যেখানে প্রত্যেকেই জানে তার দায়িত্ব কী এবং প্রত্যেকেই নিঃস্বার্থভাবে সামগ্রিক মঙ্গলের জন্য কাজ করে যায়। বিষয়টা কিন্তু সত্যি গভীরভাবে ভেবে দেখার মতো। আসলেই তাই। আজকের মতো আমাদের এই গভীর আলোচনা তাহলে এখানেই শেষ করছি।
প্রকৃতি আমাদের চারপাশে এভাবেই তার অসংখ্য বিস্ময় লুকিয়ে রেখেছে, শুধু একটু সময় নিয়ে একটু মনোযোগ দিয়ে সেগুলো খেয়াল করতে হয়। ভালো থাকবেন সবাই, এবং আমাদের চারপাশের এই নীরব অথচ কর্মচঞ্চল সভ্যতার দিকে মাঝে মাঝে একটু নজর রাখবেন।